নেত্রকোনার মদনপুর গ্রাম একদম নদীর পার ঘেঁষে ছোট্ট এক জনপদ। চারপাশে বিস্তীর্ণ ধানক্ষেত, যেখানে গাঢ় সবুজের মাঝে হালকা বাতাস খেলে যেত। আর দূরে টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা গরিব কৃষকেরা আশায় থাকত, কখন আকাশে মেঘ জমবে, কখন বৃষ্টি হবে, কখন জমির ফসল একটু ভালো হবে। এই গ্রামেই জন্মেছিল হায়দার আলী। সময়টা তখন শীতের সকাল, 1963 সাল। তার বাবা আব্দুল করিম, তিনি ছিলেন একজন পরিশ্রমী মানুষ। সারাদিন খেটে খুঁটে সংসার চালাতেন, আর মা আমেনা ঘরের কাজ সামলে রাখতেন। হায়দারের শৈশব কেটেছিল অভাবের সাথে লড়াই করেই। তবে তখনকার গ্রাম্য জীবনেও আনন্দের অভাব ছিল না। খরস্রোতা নদীর ধারে বন্ধুদের সাথে মাছ ধরা, বিকেলের আলোয় খেজুর গাছের ছায়ায় বসে গল্প করা, কুয়াশার চাদরে মোড়া সকালে গামছা দিয়ে মুড়ে স্কুলে যাওয়া, এই সবই ছিল তার শৈশবের একমাত্র সম্পদ। কিন্তু সে হাসি খুশির দিনগুলো খুব বেশি দিন স্থায়ী হয়নি। 60-এর দশক ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময়। পাকিস্তান সরকারের শোষণ, কৃষকদের প্রতি অন্যায় কর ও বৈষম্যের ফলে পুরো দেশ জুড়ে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল। বড়রা আড়ালে আবডালে ফিসফিস করে বলতো, ভোট দিতে পারি না, কথা বলতে পারি না, ফসলের দাম পাই না। এসব কথা শুনে অবশ্য তখন হায়দার ঠিক বুঝতে পারত না, কিন্তু বাবার মুখের চিন্তিত ভাঁজ দেখে বুঝতো কিছু একটা হচ্ছে, যা ভালো কিছু না। 1968 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা হলো, তখন হায়দার মাত্র 5 বছরের শিশু। সেই সময় নেত্রকোনার আশেপাশে আন্দোলনের ঢেউ ধীরে ধীরে আছড়ে পড়তে শুরু করেছিল। বাজারে গেলে লোকজন ফিসফিস করে বলতো, বঙ্গবন্ধু শেখ মুজিব কিছু একটা করতে যাচ্ছে। এদিকে অর্থনৈতিক বাস্তবতাও দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছিল। গ্রামের লোকজন প্রতিদিন নাঙল কাঁধে নিয়ে মাঠে যেত, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা চাল ডালের দাম বাড়িয়ে দিত। হায়দারের বাবার ছোট্ট পানের দোকানেও ক্রেতার সংখ্যা কমতে থাকলো। তার বাবা প্রায় দীর্ঘশ্বাস ফেলে বলতেন, গরিবের কপালে সুখ নাই রে বাপ। এই দরিদ্রের মধ্যেই হায়দারের শৈশব গড়ে উঠেছিল। হায়দারের স্কুল জীবন শুরু হয়েছিল ভালোভাবেই। মদনপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাকে ভালোবাসতেন, কারণ সে ছিল মেধাবী ছাত্র। কিন্তু একটা সময় আসলো যখন বই খাতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল সংসারের অন্য সংস্থান। প্রতিদিন খালি পেটে স্কুলে যাওয়া, পুরনো বইয়ের পাতা উল্টিয়ে মাটিতে বসে ক্লাস করা, এসব হায়দারের জীবনের অংশ হয়ে গিয়েছিল। বাবা বলতেন, ছেলেটা যদি পড়তে পারত হয়তো অফিসের চাকরি পেত, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। একদিন স্কুল থেকে ফিরে হায়দার দেখল মা কাঁদছে, বাবা বসে আছেন চুপচাপ। বাজারের দেনা শোধ করতে না পারায় দোকানের মালিক তাকে আর মাল দেবে না। সেই রাতে বাবা বললেন, কাল থেকে তুই আমার সাথে দোকানে বসবি। আর সেদিনই হলো শেষ হায়দারের স্কুলের জীবন। 1970 সাল। হায়দারের বাবা কাজের খোঁজে ময়মনসিংহ চলে গেলেন। নেত্রকোনা থেকে ময়মনসিংহ তখনও তেমন দূর ছিল না, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ। বাবা একটা ছোট পানের দোকান খুললেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনের গলিতে। এই দোকানে আসতো ডাক্তার, রোগীর স্বজনেরা, হাসপাতালের কর্মচারীরা। তখন হায়দার 7 বছর বয়সী। বাবার সাথে দোকানে বসতে শুরু করলো। সে দেখত হাসপাতালের সামনে অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকত, যার থেকে বের হয়ে আসতো কান্নার রোল। লোকজন এসে বলতো, ভাই 1 কাপ চা দেন, মাথা ঘুরতেছে। এই পরিবেশে বড় হতে হতে হায়দার উপলব্ধি করল, দরিদ্র শুধু ক্ষুধা নয়, এটা একটা শেকল যা একজন মানুষকে জীবন ভর আটকে রাখে। একদিন এক ডোম অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের এক কর্মী বাবাকে বললেন, তুমি কি এই কাজটা করতে পারবা, মরচুয়ারির কাজ? বাবা প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু তখন সংসারের টাকা জোগাড় করাই প্রধান বিষয় ছিল। কিছুদিনের মধ্যেই তিনি মরচুয়ারির কাজে ঢুকে গেলেন। হাসপাতালের লাশ পরিষ্কার করা, পোস্টমর্টেমের সহযোগিতা করা, এসবই তার নিত্যদিনের কাজ হয়ে উঠল। কিন্তু সমাজের চোখে সে হয়ে গেল ঘৃণার পাত্র। এভাবেই দিন চলছিল। কিন্তু 1971 সাল সব কিছু যেন বদলে দিল। যুদ্ধের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ অনেক আহত মুক্তিযোদ্ধা আসত, কিন্তু পাকিস্তানি সেনারা তাদের হত্যা করত। অনেক লাশ মরচুয়ারিতে এসে জমা হতো। বাবা কখনো মুখ খুলতেন না,
কিন্তু একদিন ফিসফিস করে বললেন, ওরা আমাদের লোকেদের মেরে এখানে এনে রাখে। সেই সময় হায়দার প্রায়ই দেখত কিছু কিছু লাশের গায়ে গভীর ক্ষত থাকত, চোখগুলো ফাঁকা ফাঁকা লাগত। বাবা তাকে কঠোরভাবে নিষেধ করতেন এসব নিয়ে বেশি জানতে। যুদ্ধের পরও পরিস্থিতি বদলালো না। দরিদ্র, ক্ষুধা, লাশ আর অশ্রুর সাগরের মধ্যেই হায়দারের শৈশব শেষ হয়ে গেল। 1982 সালের এক শীতের রাতে হঠাৎ করেই বাবার ঘরে ফিরলেন না। সকালে হাসপাতালে গিয়ে হায়দার দেখল মর্চুয়ারির পাশে বাবার নিথর দেহ পড়ে আছে। ডাক্তার বললেন তার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু হাসপাতালের পুরনো কর্মচারীরা জানতেন আসল ঘটনা অন্য কিছু। সেই রাতে হাসপাতালের লাশ ঘরে কিছু একটা ঘটেছিল। কেউ কেউ বলতো ওখানে মাঝে মাঝে অদ্ভুত কিছু হয়। তবে হায়দারের কাছে এসব গল্প কোনোদিন গুরুত্ব পায়নি। তার জন্য সবসময় সবচেয়ে বড় সত্য ছিল এটাই, সংসারের ভার তার কাঁধে এসে পড়েছে। বাবা মারা যাওয়ার পর দোকানও বন্ধ হয়ে গেল। কোনো উপায় না দেখে হায়দার নিজেই মর্চুয়ারির কাজ নেওয়ার সিদ্ধান্ত নিল। প্রথম দিন লাশ কাটার ঘরে ঢুকে তার গা শিউরে উঠল। বাবা হাতেই সে অনেক সময় মর্চুয়ারির পাশে বসেছিল, কিন্তু এখন সে নিজেই কাজ করবে। লাশের গন্ধ, মৃত মানুষের শীতল চামড়া, হাসপাতালের নিস্তব্ধ করিডোর, রাতে মর্চুয়ারির লাইটের নিচে নড়তে থাকা ছায়া, সব মিলিয়ে তার মনে হলো সে এক ভয়ঙ্কর পৃথিবীতে প্রবেশ করছে। কিন্তু জীবন তাকে শেখালো ভয়কে জয় করতে হয়। হায়দার আলী সেদিন থেকেই নিজের আত্মা হারিয়ে ফেলল, বেঁচে রইল শুধু তার শরীর। ডক্টর মঈনুল ইসলামের শৈশব কেটেছিল এক মধ্যবিত্ত পরিবারে। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী, যিনি কঠোর নিয়মকানুনের মধ্যে চলতেন, আর মা ছিলেন একদমই সাধারণ ধর্মপরায়ণ গৃহিণী। ছোটবেলা থেকেই মঈনুল ছিল প্রচণ্ড মেধাবী। পড়াশোনার প্রতি তার এতটাই ঝোঁক ছিল যে যখন অন্য ছেলেরা মাঠে খেলত তখন সে পুরনো মেডিকেল বই পড়ে কল্পনা করত একদিন সে বিখ্যাত ডাক্তার হবে। তবে তার জীবনে এক বিচিত্র অধ্যায় ছিল, তার নানির কবিরাজি চর্চা। তার নানি ছিলেন এক অভিজ্ঞ কবিরাজ। গ্রামের লোকেরা কোনো অসুখ হলে ওষুধের চেয়ে তার নানির দেওয়া শিকড় বাকড়ের উপরে বেশি বিশ্বাস করত। বিশেষ করে রাতে কেউ যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠত, নারী পুকুর পাড় থেকে একটা কালো পানীয় নিয়ে আসতেন আর ঝাড়ফুঁক করতেন। বাড়ির মানুষ বলতো এই পানীয় খেলে অশরীরী আর ছুঁতেই পারবে না। শৈশবে মইনুল এসব বিশ্বাস করত না, কিন্তু তার মনে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছিল এই জগতের প্রতি। তার দাদাও ছিলেন তন্ত্র সাধক। তিনি গভীর রাতে বাঁশবনের পাশে গিয়ে মন্ত্র পড়তেন, কখনো কখনো আগুন জ্বালিয়ে অদ্ভুত সব ছায়াদের সাথে কথা বলতেন। মইনুল এগুলোকে অবজ্ঞা করত, কারণ তার লক্ষ্য ছিল বিজ্ঞান। তার নানি বলতেন, বাবারে, মানুষ শুধু চোখে দেখে যা তাই বিশ্বাস করে, কিন্তু তার বাইরেও অনেক কিছু আছে। এইসব বিশ্বাস আর শৈশবী স্মৃতি মাথায় নিয়ে মইনুল ভর্তি হলো ঢাকা মেডিকেল কলেজে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন। ছোটবেলার দারিদ্র, নানির ঝাড়ফুঁকের গল্প, দাদার অদ্ভুত তন্ত্র সাধনা, এসবের বাইরে এসে সে এখন আধুনিক বিজ্ঞানের আলোয় দাঁড়িয়েছে। কিন্তু যতই সে ডাক্তারি পড়তে থাকলো, ততই তার মনে প্রশ্ন তৈরি হতে থাকলো। কেন রোগীর চিকিৎসা সফল হয় না? কেন মৃত্যু সবসময় নির্ধারিত হয়? তার ব্যাচমেটরা প্রায় মজা করে বলতো, তুই ডাক্তারি বইয়ের বাইরে অন্য কিছু পড়িস তাই না? সে হাসত, কিন্তু আসল সত্যটা ছিল অন্য কিছু। ঢাকা মেডিকেল কলেজের জীবনের প্রথম দিকটা সে খুব সাধারণভাবে কাটাতো। ক্লাস, ল্যাব, পরীক্ষা, পড়াশোনা, আর রাত্রে হলে ফিরে হলে সম্পূর্ণ নিস্তব্ধ একাকিত্ব। তবে হলে থাকার সময় তার বন্ধুদের সঙ্গে আড্ডায় কিছু বিষয় প্রায় উঠে আসত, যা তাকে অন্যভাবে ভাবতে বাধ্য করেছিল। তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল রেজওয়ান, যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। প্রতিদিন রাতের আড্ডায় সে নানা অদ্ভুত ইতিহাসের গল্প শোনাত। একদিন রেজওয়ান তাকে বলল, কিরে, তুই জানিস মধ্যযুগের ডাক্তারি আর জাদুবিদ্যার মধ্যে পার্থক্য খুব কমই ছিল? সে অবাক। রেজওয়ান ব্যাগ থেকে একটা পুরনো বই বের করে দেখালো, কর্পাস হিপোক্রেটিয়াম।
যেখানে হিপোক্রেটাসের চিকিৎসা পদ্ধতি বর্ণনা ছিল, কিন্তু সেই সাথে ছিল কিছু অভিশপ্ত অধ্যায়। সে আরও বলতো, তুই জানিস প্লেগের সময় চিকিৎসকদের কিছু নির্দিষ্ট মন্ত্র পাঠ করে রোগীদের কাছে যেতে হতো। মইনুল আগ্রহী হয়ে গেল। সে রাতের পর রাত তার নিজের মেডিকেল কলেজের লাইব্রেরিতে গিয়ে প্রাচীন চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে শুরু করলো। তখনই সে জানতে পারল ভয়ঙ্কর কিছু তথ্য। সে দেখল যে মিশরের চিকিৎসা একটা বই পেল, বুক অব ডেথ। মিশরীয় চিকিৎসকদের কাজ ছিল শুধু রোগ নিরাময় করাই নয়, মৃতদের আত্মা নিয়ন্ত্রণ করাও। মমি তৈরি করার সময় কিছু নির্দিষ্ট মন্ত্র পাঠ করা হতো যাতে মৃতের আত্মা ফিরে আসতে না পারে। একই সাথে মধ্যযুগের আলকেমিস্টরা আর জাদুবিদ্যার ব্যাপারটাও ছিল খুবই প্রাসঙ্গিক, যারা ওষুধ তৈরি করার নামে অদ্ভুত সব তন্ত্র সাধনা করত। গ্রিক চিকিৎসক গ্যালেন বিশ্বাস করতেন মানুষের রক্তের ভেতরেই জীবনী শক্তি থাকে, আর কেউ যদি সে রক্ত সংগ্রহ করে তবে সে মৃত্যুকে জয় করতে পারবে। ভারতের আয়ুর্বেদ এবং তন্ত্র চিকিৎসার যে ব্যাপারটা সেটাও চলে আসছিল, যেখানে মৃতদের অংশ ব্যবহার করে নির্দিষ্ট কিছু অনুশীলন করা হতো। এইসব জানার পরও মইনুলের মনে এক ভয়ঙ্কর প্রশ্ন তৈরি হলো, এসব প্রাচীন চিকিৎসা কি সত্যি কাজে লাগতে পারে? তার বন্ধুরা যখন রাতের বেলা হলে আড্ডা দিত, তখন সে একা মেডিকেল কলেজের মর্চুয়ারি যেত। একদিন গভীর রাত, সে যখন একা লাশ করেছিল, হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে ডাকছে। সে পেছনে তাকিয়ে দেখল মর্চুয়ারির জানালার কাছে একটা অন্ধকার ছায়া। তার মনে হলো এটা তার মনের ভুল, কিন্তু ঠিক সেই সময় টেবিলে রাখা এক লাশের হাত হালকা নড়ে উঠল। সে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দিল। এটা হয়তো তার ক্লান্তি, হয়তো তার মনের ভুল, কিন্তু তখনই তার মনে পড়ল দাদার একটা কথা, মৃতরা সব সময় কথা বলে, শুধু সবাই শুনতে পায় না। সে রাতের পর রাত মর্চুয়ারিতে কাটাতে থাকলো। মৃতদেহের পাশে বসে সে গভীরভাবে পর্যবেক্ষণ করত। কেন কিছু লাশ দ্রুত পচে যায় আর কিছু লাশ দিনের পর দিন পায়ে অবিকৃত কেন থাকে? তার এক বন্ধু একদিন বলল, তুই কি সত্যি মর্চুয়ারিতে গিয়ে সময় কাটাস? মানুষ কি আসলেই মরে যায়? সে তখন বলেছিল, আমি এখনও জানি না, কিন্তু আমি খুঁজে বের করব। একদিন সে এক মৃতদেহ নিয়ে একটা পরীক্ষার সিদ্ধান্ত নিল। মৃতদেহের শরীরে কিছু নির্দিষ্ট নিউরোনাল ট্রান্সমিটার স্টিমুলেটর দিয়ে সে পরীক্ষা চালালো। হঠাৎ করে সে দেখতে পেল মৃতদেহের আঙুল সামান্য নড়ল। সে চমকে উঠল। এটা কি কেবল একটা রিফ্লেক্স নাকি অন্য কিছু? সে মর্চুরির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তখনই সে অনুভব করল কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছন তাকিয়ে যখন দেখল কেউ নেই, কিন্তু তার ছায়াটা অদ্ভুতভাবে নড়ছিল, যেন সে একা নেই। এই গবেষণা চালাতে চালাতে তার মধ্যে কিছু বদল আসতে শুরু করে। তার বন্ধুরা বলতো, তুই বদলে গেছিস রে। সে কোনো কথার উত্তর দিত না। একদিন তার সিনিয়র এক অধ্যাপক তাকে বললেন, তোমার গবেষণা ভালো, কিন্তু তুমি কি কোনো ভুল পথে যাচ্ছ না? সে মাথা নিচু করে বলল, কিন্তু কোনো উত্তর দিল না। এরপর কিছুদিন পর সে সিদ্ধান্ত নিল ময়মনসিংহ মেডিকেল কলেজে ট্রান্সফার নেবে। সে যখন ময়মনসিংহ মেডিকেল কলেজে যোগ দিল, তখনও সে সেই পুরনো গবেষণার প্রতি আসক্ত ছিল, কিন্তু এবার সে শুধু বিজ্ঞান দিয়েই নয়, তার দাদার তন্ত্র সাধনার পদ্ধতিগুলো দিয়েও পরীক্ষা করতে শুরু করল। একদিন গভীর রাতে হাসপাতালের এক ওয়ার্ড বয় দেখল সে একা মর্চুয়ারির মধ্যে বসে লাশের মাথায় হাত রেখে কিছু বলছে। সেই মুহূর্তেই মর্চুয়ারির বাতি হঠাৎ করে নিভে গেল। পরদিন সেই ওয়ার্ড বয় চাকরি ছেড়ে চলে গেল। সে শুধু বলেছিল, আমি যা দেখেছি তা মানুষকে বলা যায় না। মইনুল যখন ময়মনসিংহ মেডিকেল কলেজে যোগ দিল, তখন তার বয়স 30। মেডিকেল শিক্ষার দীর্ঘ পথ পেরিয়ে সে একজন স্বনামধন্য ফার্মাকোলজিস্ট। তার বাবা মা বহুদিন ধরেই চাইছিলেন সে বিয়ে করুক, একটা স্বাভাবিক জীবন যাপন করুক, কিন্তু মইনুল ছিল একেবারেই নির্বিকার। শেষমেশ পারিবারিক পীড়াপিড়িতে সে রাজি হয়। তার বিয়ে ঠিক হয় এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে, নাম সাইমা। মেয়ে শিক্ষিত, শান্তশিষ্ট, বড় হয়েছে এক অভিজাত পরিবেশে। বিয়ের প্রথম কয়েক মাসে সব কিছু স্বাভাবিক ছিল,
কিন্তু কিছুদিন পরই পরিবর্তন আসতে শুরু করলো। সাইমা লক্ষ্য করল তার স্বামী রাতে কম ঘুমায়। ঘরের দরজা বন্ধ করে সে অনেকক্ষণ গবেষণাগারে কাজে নিমগ্ন থাকে। মাঝে মধ্যে গভীর রাতেও হাসপাতালে চলে যায়। প্রথম দিকে সে ভাবত হয়তো ডাক্তারদের জীবন এমনই হয়, কিন্তু পরে বিষয়টা ভয়ঙ্কর হয়ে উঠল। এক রাতে সে আচমকা ঘুম থেকে ভেঙে ডেকে উঠলে দেখল মইনুল নেই। তারপর ঘরের বাইরে এক ফিসফিসানি কানে এলো। সে দরজা খুলে তাকিয়ে দেখল বারান্দার এক কোণে মইনুল চুপচাপ বসে আছে। তার হাতে ছিল একটা পুরনো খাতা। তার মুখে ফিসফিস করে উচ্চারিত হচ্ছিল কিছু অদ্ভুত শব্দ। কোনো ওষুধের নাম নয়, কোনো বৈজ্ঞানিক পরিভাষাও নয়। সাইমা থমকে দাঁড়িয়ে রইল। পরদিন সে স্বামীর কাছে জিজ্ঞেস করল, কাল রাতে তুমি কি করছিলে? মইনুল হেসে বলল, কিছু না, পুরনো কিছু গবেষণার নোট পড়ছিলাম আর কি। কিন্তু তার হাসিটা স্বাভাবিক লাগলো না। সাইমার পরিবার ছিল এক সময়কার জমিদার বংশের। তাদের গ্রামের নাম সাতপুকুরিয়া, যা রাজশাহী বিভাগের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এই গ্রাম সম্পর্কে বহু পুরনো গল্প প্রচলিত ছিল। লোকেরা বলতো সেই গ্রামে একসময় এক কালো সাধক বাস করত। সে ছিল এক ভয়ঙ্কর তান্ত্রিক, যে মানুষের আত্মাকে বন্দি করতে পারত। তবে গ্রামবাসীরা একদিন একত্র হয়ে তাকে হত্যা করেছিল, আর তার সাধনালয় ভেঙে সেখানে একটা মসজিদ তৈরি করেছিল। কিন্তু কিছু অদ্ভুত ঘটনা আজও ঘটে সে এলাকায়। সাইমা ছোটবেলা থেকেই এসব গল্প শুনে বড় হয়েছে। তার দাদি বলতেন, সাতপুকুরিয়ার পুরনো বটগাছটার নিচে সন্ধ্যার পর কেউই যায় না, ওখানে কিছু একটা আছে। সে এসব বিশ্বাস করত না। কিন্তু বিয়ের পর তার নিজের জীবনেও অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। বিয়ের 6 মাস পরই একদিন দুঃসংবাদ এলো। সাইমার ছোট ভাই শাহেদ হঠাৎ করেই মারা গেছে। সে সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে ঘুমের মধ্যে তার শ্বাস বন্ধ হয়ে যায়। কোনো ডাক্তারই এর ব্যাখ্যা দিতে পারল না। তবে গ্রামের লোকজন বলল ও হয়তো সেই পুরনো অভিশাপের শিকার হয়েছে। কিন্তু মইনুল ব্যাপারটাকে গুরুত্ব দিল না। সাইমা শোকে ভেঙে পড়েছিল, কিন্তু তার মন যেন আরেকটা জায়গায় আটকে ছিল। সেটা হলো মইনুল। কারণ শাহেদ মারা যাওয়ার আগের রাতে সাইমা হঠাৎ করে উঠে দেখেছিল তার স্বামী দরজা বন্ধ করে একা একা কিছু বলছে। তার হাতের নিচে একটা পুরনো হলুদ হয়ে যাওয়া বই খোলা ছিল। তখন সে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন সকালে শুনল তার ভাই মারা গেছে, তখন তার মনে ভয় ঢুকে গেল। শাহেদের মৃত্যুর পর সাইমার চোখের সামনে আরও কিছু পরিবর্তন ঘটতে লাগলো। সে লক্ষ্য করল তার স্বামী মাঝরাতে জেগে উঠে নিজের হাতে কিছু আঁকড়ে ধরে ফিসফিস করে, সব সব সম্ভব, সব সব সম্ভব। তার ঘরে একদিন সে একটা পুরনো ধূসর রঙের খাতা পেল। তার ভেতরে ল্যাটিন ভাষায় কিছু লেখা ছিল। সে কিছুই বুঝতে পারল না, কিন্তু একটা পৃষ্ঠার একেবারে নিচে বাংলায় কয়েকটা লেখা শব্দ ছিল, 3 রাত্রি পর আত্মা মুক্ত। সাইমা ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল তার স্বামী কেবল ওষুধ বা মেডিকেল গবেষণা নিয়ে ব্যস্ত নয়, সে অন্য কিছু করছে। কিন্তু সে তখনও মুখ খুলল না। এক রাতে সাইমা আচমকা কেঁপে উঠে জেগে উঠল। সে দেখল মইনুল তার পাশে নেই। তারপরে সে শুনতে পেল লাশ ঘরের পাশে একটা অদ্ভুত শব্দ আসছে। সে জানলার দিকে এগিয়ে গেল এবং তখনই দেখল তার স্বামী হাসপাতালে লাশ কাটার ঘরে বসে আছে। তার সামনে একটা মৃতদেহ, আর সে হাত বুলিয়ে কিছু একটা বলছে। তখন হঠাৎই সে অনুভব করল তার কানের কাছে ফিসফিস করে বলছে, তবে চলে যাও। সে চিৎকার করে দৌড়ে ঘরে ফিরে এলো। এরপর দিনগুলো একে একে বদলে যেতে থাকলো। সাইমা আর স্বাভাবিক ছিল না। সে সবসময় আতঙ্কিত থাকত। একদিন সে বলল, আমি মাঝরাতে জেগে দেখি তুমি লাশের পাশে বসে কিসে যেন মন্ত্র পড়ছ। মইনুল হেসে বলল, তুমি হয়তো স্বপ্ন দেখেছ। কিন্তু সে জানতো এটা স্বপ্ন নয়। সে জানতো তার স্বামীর গবেষণা আর শুধু বিজ্ঞান নিয়ে নেই। সে জানতো কিছু একটা ভয়ঙ্কর জিনিস তার জীবনে ঢুকে পড়েছে এবং শীঘ্রই সেই সব জিনিসই তাদের নিয়ন্ত্রণ নিতে চলেছে। সময় যতই করা ছিল, মইনুল ততই বদলে যাচ্ছিল।
মেডিকেলের কঠিন বিজ্ঞান তাকে যুক্তির জগতে রাখত, কিন্তু রাত গভীর হলেই শৈশবের সেই অদ্ভুত স্মৃতিগুলো ফিরে আসতো। সে মনে করতে লাগলো তার নানির কবিরাজি চর্চা, সেই কুয়াশা ঢাকা সন্ধ্যায় তার দাদির ফিসফিসানি, যখন দাদা বাঁশবনের কাছে গিয়ে বলতেন, ওরা আছে, ওরা আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। তখন সেসব পাত্তা দিত না। কিন্তু এখন ময়মনসিংহ মেডিকেল কলেজের পুরনো ল্যাবে যখন সে একা বসে থাকত, তখন মনে হতো হয়তো দাদার কথাগুলো সত্য ছিল। প্রথম দিকে সে নিজের মানসিক ক্লান্তি বলে উড়িয়ে দিত, কিন্তু পরে বুঝল বিষয়টা কেবল তার মনের ভুল নয়। তার গবেষণার বিষয় ছিল মৃতকোষের পুনরুজ্জীবন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা প্রায় অসম্ভব, কিন্তু কিছু অস্বাভাবিক ঘটনা তাকে ভাবিয়ে তুলেছিল। সে দেখেছিল কিছু মৃতদেহ বাকি দেহগুলোর চেয়ে বেশি সময় অবিকৃত থাকে, কিছু লাশের পচন হয় না, আর কিছু লাশে পোস্টমর্টেম করার সময় অদ্ভুত প্রতিক্রিয়া দেখা যায়। চোখের পাতা সামান্য নড়ে ওঠা, আঙুলের হালকা সংকোচন, এগুলো কি শুধুই পোস্টমর্টেম রিফ্লেক্স, নাকি এর পেছনে অন্য কিছু আছে? একদিন রাতে সে একা মরচুয়ারিতে বসেছিল। চারপাশ নিস্তব্ধ, শুধু ফ্রিজের হালকা গুনগুন শব্দ। সে এক মৃতদেহের কোষের আণুবীক্ষণিকে বিশ্লেষণ করছিল, কিন্তু হঠাৎ কানের একটা খুব কাছেই ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেল। সে মাথা তুলে তাকালো, কিন্তু কেউ নেই। সে আবার কাজ শুরু করল, কিন্তু এবার সে স্পষ্ট শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। সে পেছনে তাকালো, কোনো মানুষ নেই, কিন্তু টেবিলে রাখা লাশের চোখ যেন সামান্য খোলা ছিল। তার পুরো শরীর অবশ হয়ে গেল। সে নিশ্চিত ছিল লাশটির চোখ পুরোপুরি বন্ধ করা হয়েছিল। কিন্তু এখন সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু তখনই মরচুয়ারির বাতিগুলো হঠাৎ নিভে গেল। তখন দরজার পাশ থেকে একটা চাপা হাসির শব্দ এলো। কেউ যেন খুব শান্তভাবে হাসছে। তার পা জমে গেল। কিছুক্ষণ পর বাতিগুলো আবার জ্বলে উঠল, কিন্তু লাশটি ঠিক আগের মতোই পড়েছিল। সেই রাতের পর থেকে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। সে লক্ষ্য করলো মাঝে মধ্যে তার হাতের ত্বক ঠান্ডা হয়ে যাচ্ছে, এমনকি খুব গরমের মধ্যেও তার হাত বরফের মতো ঠান্ডা থাকতো। তার স্ত্রী সাইমা একদিন অবাক হয়ে বলল, তোমার শরীর এমন ঠান্ডা কেন? সে হাসল, কিন্তু কিছু বলল না। সে মাঝে মাঝে অনুভব করত কেউ তার কানের কাছে এসে ফিসফিস করছে। একদিন এক ছাত্র তাকে প্রশ্ন করল, স্যার, আপনি রাতে এত একা থাকেন কেন? সে তাকিয়ে বলল, মৃতরা কথা বলে, শুধু আমরা শুনতে পাই না। এই পরিবর্তন দেখে সে তার পুরনো বন্ধু রেজওয়ানের সাথে যোগাযোগ করল একদিন। রেজওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে গবেষণা করত, বিশেষ করে মধ্যযুগের চিকিৎসা, জাদুবিদ্যা এবং অলৌকিক বিদ্যার ইতিহাস নিয়ে। সে একদিন বলল, আচ্ছা, তুই কি জানিস ইউরোপের কিছু ডাক্তার মৃত্যুর পরও রোগীর আত্মাকে চিকিৎসা করার চেষ্টা করত? ব্যাপারটা শুনে মইনুল চমকে উঠল। রেজওয়ান তখন ব্যাগ থেকে পুরনো একটা পাণ্ডুলিপি বের করে দেখালো। সেখানে লেখা আছে, 1700 শতকের ফ্রান্সে একদল চিকিৎসক বিশ্বাস করত কিছু লাশের দেহ ধ্বংস হয় না, কারণ তাদের আত্মা এখনও মুক্ত হয়নি। তাই কিছু বিশেষ ওষুধ প্রয়োগ করলে মৃতের আত্মাকে সাময়িকভাবে ফিরিয়ে আনা সম্ভব। মইনুল কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, তাহলে তাহলে মেডিকেল বিজ্ঞানের বাইরেও কিছু আছে? রেজওয়ান গম্ভীর স্বরে বলল, তুই কি সত্যি মরচুয়ারিতে পরীক্ষা চালাচ্ছিস? সে মাথা নিচু করল, কিন্তু কোনো উত্তর দিল না। বাড়িতে ফেরার পর মইনুল লক্ষ্য করল সাইমা কেমন যেন বদলে গেছে। সে যেন সবসময় আতঙ্কে থাকে। একদিন রাতে সাইমা কাঁদতে কাঁদতে বলল, তুমি রাতে কি করো? আমি মাঝে মাঝে দেখি তুমি ঘুমের মধ্যে ফিসফিস করে কথা বলছো আর তোমার হাত নড়ছে। মইনুল কিছুটা অবাক হলো। তারপরই ঘটনা ঘটল সবচেয়ে অদ্ভুত ঘটনা, সাইমার শালার মৃত্যু। তার শালা সাহেব ছিল একদম সুস্থ, কোনো অসুখ ছিল না, কিন্তু এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে তার শ্বাস বন্ধ হয়ে গেল। ডাক্তাররা কিন্তু তার কারণ খুঁজে পায়নি, কিন্তু সাইমা জানতো এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ ঠিক তার আগের দিন রাতে সে প্রথমবার দেখেছিল তার স্বামী ঘরের একটা কোণে বসে একটা পুরনো কালো খাতা খুলে কিছু পড়ছিল। সেটার নিচে কিন্তু সে লেখা পেয়েছিল,
3 রাত্রি পর আত্মা মুক্ত। হায়দার আলী যখন 45 বছর বয়সে বিয়ে করলেন, তখন তার জীবনে অনেক কিছু ছিল না, শুধু মোরচরের নিস্তব্ধতা, অন্ধকার হাসপাতালের করিডোর আর মৃতদেহের শীতল স্পর্শ। তার স্ত্রী জিনাত বেগম ছিলেন খুবই সাধারণ মেয়ে, কিন্তু সমাজের অবজ্ঞা সহ্য করতে পারতেন না। লাশ ঘরে কাজ করা একজন মানুষের স্ত্রী হওয়া যে কত বড় সামাজিক অভিশাপ, তা তিনি বিয়ের কয়েক মাসের মধ্যেই টের পেয়েছিলেন। প্রথম 6 মাস হায়দার আলী তাকে বাড়িতে রেখেছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে একসময় স্ত্রী তাকে নিয়ে মেডিকেল কলেজের কর্মচারী কোয়ার্টারে উঠে গেলেন। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কোয়ার্টারের দরজা খোলা মাত্রই একটা হিম শীতল বাতাস বইতে লাগলো। যদিও বাইরে তখন গরমকাল, দরজার পর্দা এলোমেলো হয়ে গেল, জানালার কাঁচ কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা কুকুরগুলো হঠাৎ করে ছটফট করতে শুরু করলো। একটা কুকুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, যেন কিছু সে দেখে ফেলেছে যা ভাষায় প্রকাশ করতে পারছে না। হায়দার সব পাত্তা দিলেন না। হয়তো নতুন জায়গায় মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্ত্রী জিনাত বেগম প্রথম রাত থেকেই কেমন যেন অস্থির লাগছিল তার। সে রাতেই কিছু একটা ঘটল। জিনাত ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু মাঝরাতে হায়দারের ঘুম ভেঙে গেল। তার মনে হলো ঘরের মধ্যে কেউ হাঁটছে। সে চোখ কচলিয়ে তাকালো, জিনাত পাশে নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না। কিন্তু তখনই সে খেয়াল করলো বারান্দার দরজাটা অল্প করে খোলা। সে ধীরে ধীরে এগিয়ে গেল। সামনে কেউ নেই, তবে বারান্দার রেলিং ধরে রাখা একটা কালো হাতের এই স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। হায়দার বুঝতে পারছিল না এটা তার স্ত্রী রেখে গেছে নাকি অন্য কেউ। ঠিক তখনই ঘরের বাতি নিভে গেল। এক মুহূর্তের জন্য পুরো কোয়ার্টার নিস্তব্ধ হয়ে গেল। তারপরেই কিছু একটা হাসলো, একটা চাপা হাসির শব্দ এলো। নর্মাল মানুষের হাসি নয়, যেন কোন এক বিকৃত গলায় কেউ হাসছে। হায়দার আতঙ্কিত হয়ে ছুটে গেল। সে দরজার বাইরে বেরিয়ে এলো, আশেপাশে কাউকে খুঁজে পেল না। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করল, কুকুরগুলো যে বারান্দার নিচে জড়ো হয়েছিল, তারা কেউ আর চিৎকার করছে না, বরং তারা নিস্তব্ধ হয়ে এদিকে তাকিয়ে আছে। কোথায়? হাসপাতালের মরচুয়ারির দিকে। সারা রাত খোঁজাখুঁজি করেও জিনাতকে পাওয়া গেল না। হায়দার আলী পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছিলেন, কিন্তু কেউ দেখেনি, কেউ জানতো না সে কোথায় গেল। পরদিন সকালবেলা এক ওয়ার্ড বয় ছুটে এসে চিৎকার করল, ওইখানে, ওখানে দেখুন। হায়দার দৌড়ে গেলেন। মোরচুয়ারির লাশ কাটার ঘরের দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকেই তিনি যা দেখলেন তাতে তার মাথা ঘুরে গেল। জিনাত সেখানে শুয়ে আছেন, একটা স্টেনলেস স্টিলের লাশ কাটার টেবিলে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ খোলা, কিন্তু ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি। কিন্তু কিভাবে? তার দেহ পচন ধরেনি, অথচ সে নিঃসন্দেহে মৃত। সত্যিই কি সে মরেছে? হায়দার তার স্ত্রীর নিথর মুখের দিকে তাকিয়ে দেখল। হঠাৎই তার স্ত্রীর ঠোঁট সামান্য নড়ল। সে বুঝতে পারল না এটা তার কল্পনা নাকি বাস্তব। তার স্ত্রী চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়েছিল, এমনভাবে সে যেন বলতে চাচ্ছে, তুমি আমাকে ছাড়তে পারবে না। তারপর এক মুহূর্তের জন্য মনে হলো তার স্ত্রীর দেহটা সামান্য কেঁপে উঠল। ওয়ার্ড বয়টা ভয় পেয়ে ছুটে পালালো। পোস্টমর্টেম রিপোর্ট বলছে যা সাধারণ চিকিৎসার ব্যাখ্যার বাইরে। হাসপাতালের ডাক্তাররা পোস্টমর্টেম করলো। তার রিপোর্টে অদ্ভুত সব তথ্য পাওয়া গেল। তার শরীরে কোনো চোটের চিহ্ন নেই, তার হৃদযন্ত্র থেমে গেছে কিন্তু কোনো স্পষ্ট কারণ নেই। তার মস্তিষ্কের কিছু অংশ অবিকৃত ছিল, যা মৃত্যুর পর সাধারণত দেখা যায় না। হায়দারের স্ত্রীর মৃত্যুর রহস্য সমাধানের জন্য মরিয়া হয়ে উঠলেন। কিন্তু সেই রাতে তিনি হাসপাতালের করিডোরে ডক্টর মইনুলকে দেখতে পেলেন। কিন্তু সে এখানে কেন? ডক্টর মইনুল তার দিকে তাকিয়ে হাসলেন। কিছু আত্মা থেকে যায়, তুমি জানো না? হায়দারের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না,
তার স্ত্রীর সাথে কিছু একটা ঘটেছিল, কিন্তু সে কি, এবং তারপর হায়দার কিভাবে সেই বিষয়টাকে চিন্তা করবে? জিনাত বেগমের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলের ভেতরে একটা অস্বস্তিকর নীরবতা এনে দিয়েছিল। কেউ সরাসরি কিছু বলছিল না, কিন্তু হাসপাতালের করিডোর, ওয়ার্ডের ফাঁকা ঘরগুলোতে করিডোরে চিপায় চুপি চুপি ফিসফিসানি চলতে লাগলো। ডাক্তার মইনুল রাতে একা না আসলে থাকে। উনি কি করছেন মরচুয়ারিতে? হায়দারের স্ত্রী কিভাবে এখানে এলো? কেউই উচ্চস্বরে অভিযোগ করতে সাহস পায়নি, কিন্তু কর্মচারীর চোখে মুখে ভয় জমাট বেঁধেছিল। পুলিশ এলো। পোস্টমর্টেম রিপোর্ট বলল জিনাতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, বিষক্রিয়ারও কোনো প্রমাণ নেই, মৃত্যুর কারণ অজানা। কিন্তু যা আরও বেশি অস্বাভাবিক ছিল তা হলো কিছু মস্তিষ্কের অবিকৃত অবস্থায় ছিল, যা মৃত্যুর পরেও সাধারণত সম্ভব নয়। পুলিশ ধীরে ধীরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকলো, এবং তখনই বেরিয়ে এলো আরও এক ভয়ঙ্কর তথ্য। গত 3 বছরে একাধিক নারী কর্মচারী নিখোঁজ হয়েছেন, এবং পরে তার মরদেহ মরচুরিতে পাওয়া গেছে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তাদের লাশের একই ধরনের অস্বাভাবিক অবস্থা ছিল, যেমনটা জিনাতের হয়েছিল। তাদের কেউই শ্বাসরোধে মারা যায়নি, কেউ বিষক্রিয়াও নয়, কিন্তু তাদের স্নায়ুতন্ত্রের কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছিল, আর কিছু অংশ অবিকৃত। এর মানে এদিকে হাসপাতালের ভেতরে ধীরে ধীরে একটা গুঞ্জন ছড়িয়ে পড়তে লাগলো। ডাক্তার মইনুল রাতে লাশ নিয়ে একা থাকতেন। তিনি কি ওষুধ নিয়ে পরীক্ষা করতেন নাকি অন্য কিছু? এক শিক্ষার্থী একবার গভীর রাতে মরচুরির জানলার পাশে দাঁড়িয়ে দেখছিলেন ডাক্তার মইনুল একটা মৃতদেহের সামনে বসে কিছু একটা বলছেন, আর সেই মৃতদেহ অদ্ভুতভাবে নড়ছিল। ছাত্ররা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে আর স্বাভাবিক থাকেনি। পরদিন থেকে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, অসংলগ্ন কথা বলতে থাকে, এবং একসময় সে পাগলই হয়ে যায়। এই খবর অবশ্য ছড়িয়ে পড়তে দেয়া হয়নি। ধীরে ধীরে ফিসফিস শুরু হয়ে যায়। ডক্টর মইনুল তন্ত্র সাধনা করেন, তাই না? তো একদিন এক ছাত্র সাহস করে সরাসরি তার কাছে জানতে চাইলেন, স্যার, আপনি কি সত্যি এসব কিছু করেন? ডক্টর মইনুল একটু হাসলেন, তারপরে বললেন, মৃতদের আত্মা থাকলেও আমরা সেটা দেখি না, কারণ আমরা দেখতে চাই না। যারা দেখতে চায় তারা শাস্তি পায়। ছাত্রটা বিস্ময়ে তাকিয়ে থাকলো। এরপরে কয়েকদিনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকলো। একজন নার্স জানালো সে গভীর রাতে ওটি ব্লকের করিডোরে এক মহিলাকে ধীরে ধীরে হাঁটতে যেতে দেখেছে, কিন্তু যখন ডাকলো তখন সে হাওয়ার মতো মিলিয়ে গেল। একদিন রাতে এক নিরাপত্তারক্ষী দেখল মরচুরির দরজা নিজে থেকেই খুলে গেল। সে চিৎকার করতে গিয়েছিল, কিন্তু তখনই হালকা বাতাসে একটা ফিসফিসানি কানে এলো, চুপ করো। হাসপাতালের এক কর্মচারী মরচুরিতে ঢুকতে দেখল এক টেবিলের উপরে রাখা লাশের হাত অদ্ভুতভাবে বাঁকা হয়ে আছে, অথচ আগের দিন হাত সোজা ছিল। এগুলো কিভাবে সম্ভব? এই ঘটনাগুলোকে যুক্তিবাদী লোকের কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারত, যদি না পুলিশ ডক্টর মইনুলের ব্যক্তিগত গবেষণাগার সম্পর্কে জানতে পারত। তদন্তের সময় হাসপাতালের পুরনো স্টোর রুমের এক কোণে একটা ছোট গোপন কক্ষ পাওয়া গেল। ওখানে ছিল কিছু পুরনো মেডিকেল সরঞ্জাম। সবচেয়ে অদ্ভুত জিনিসটি ছিল একটা ধূসর রঙের পুরনো বই। ওই বইটির পাতা হলদে হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে কিছু পৃষ্ঠা একেবারে পরিষ্কার ছিল। সেখানে ল্যাটিন, সংস্কৃত এবং কিছু বাংলা হস্তলিপিতে লেখা ছিল, শরীরের মৃত্যু হলেও কিছু কোষ পুনরুজ্জীবিত হতে পারে। মস্তিষ্কের নির্দিষ্ট অংশের সংযোগ ফিরিয়ে দিলে মৃতদেহ কিছু সময়ের জন্য সচল হতে পারে, কিন্তু যদি আত্মা দেহে ফিরে আসে সে আর কখনো আগের মতো থাকবে না। এটা কি শুধুই বৈজ্ঞানিক গবেষণা, নাকি এর পেছনে আরও কিছু ছিল? এদিকে হায়দার আলীর স্ত্রীর মৃত্যুর পর তার বন্ধুরা তার পাশে থাকতে চেয়েছিল, কিন্তু সে ক্রমশ কেন জানি চুপ হয়ে গেল। একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু বলল, হায়দার, তোর মনে হয় না জিনাতের মৃত্যুর পেছনে অন্য কিছু আছে? সে মাথা নেড়ে কিছু বলল না, কিন্তু রাতের বেলা হায়দারের ঘুম ভেঙে গেল। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎই সে জানালার কাছে একটা হাতের ছাপ দেখল ভেতরের দিকে। তারপরে বাইরে থেকে ফিসফিসানি এলো, আমি চলে যাইনি।
একদিন এক পুলিশ অফিসার সরাসরি এসে মইনুলের মুখোমুখি হলো। বলল, ডাক্তার সাহেব, আপনার গবেষণাগার থেকে একটা বই পাওয়া গেছে। মইনুল ধীর স্বরে বলল, কিছু বই পড়ার জন্য হয়, কিছু বই বোঝার জন্য হয়, আর কিছু বই তোমাকে বেছে নেয়। পুলিশ অফিসার অবাক হয়ে তাকিয়ে থাকলো। কেউ বলছিল এই ডাক্তার স্বাভাবিক মানুষ না, কেউ বলছিল উনি কাকে ফিরিয়ে আনতে চাইছেন, আর কেউ বলছিল মর্চরিতে সব মৃত নয়, কেউ 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 যে কেউ থাকে। হায়দার আলী হাসপাতাল ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু পারল না। অনেক অদ্ভুত শক্তি তাকে আটকে রেখেছিল। প্রতিদিন সে নিজের স্ত্রী জিনাতের মৃতদেহের সে বিকৃত হাসি মনে করত। সে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটলে তার মনে হতো কেউ যেন তার পেছনে আসছে, কিন্তু পেছনে তাকালে কিছুই থাকতো না, শুধু নিস্তব্ধ হাসপাতালের ঠান্ডা বাতাস। এক রাতে এক পুলিশ কর্মকর্তা এসে বললেন, আমরা আপনার স্ত্রীর মৃত্যু তদন্ত করছি, কিন্তু কিছু তথ্য মিলছে না। হায়দার জিজ্ঞেস করলো, কেন? পুলিশ অফিসার তখন বলল, আমরা মর্চুয়ারির সমস্ত সিটি ফুটেজ দেখেছি, কিন্তু তার হারিয়ে যাওয়ার কোনো দৃশ্য নেই। শুধু একটা মুহূর্ত আছে, মাঝরাতে মর্চুয়ারির দরজা নিজে থেকে খুলে গিয়েছিল। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল। তারা মর্চুয়ারির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করল, ডাক্তারদের সাথে কথাও বলল, কিন্তু কেউই স্পষ্ট কিছু বলতে পারল না। শুধু একজন ওয়ার্ড বয় কাঁপা গলায় বলল, স্যার স্যার, আমি একবার মাঝরাতে ওখানে গিয়েছিলাম, কেউ ছিল না, কিন্তু কিন্তু মনে হচ্ছিল কেউ আছে। পুলিশ বলল, মানে? আমার মনে হয়েছিল আমি ওখানে ঢুকেছি, কিন্তু কিছু একটা আমার সামনে দাঁড়িয়েছিল, আমি দেখতে পাইনি, আমি বুঝতে পারছিলাম। কিন্তু পুলিশ এসব কথায় পাত্তা দিল না। কিন্তু পরদিন সকালে পুলিশ হাসপাতালের পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য বের করল। গত 10 বছর হাসপাতালের মর্চরিতে 8 জন কর্মচারী নিখোঁজ হয়েছিল। তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। তদন্ত আরও এগোলো। হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে পুলিশ এক রাতে ডক্টর মইনুলের ল্যাবে অভিযান চালালো, কিন্তু তারা যা পেল তা একেবারে অকল্পনীয়। ডক্টর মইনুল নিখোঁজ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার ডেস্কের উপর একটা নোট পাওয়া গেল। সেখানে লেখা, আমি যা করেছি তা মানুষের বোধগম্যতার বাইরে। মৃতরা কথা বলে, আমি শুনতে পাই, কিন্তু যারা শুনতে চায় তারা আর বাঁচে না। ডক্টর মইনুল তাহলে গেল কোথায়? কেউই জানল না। তার ঘর খালি ছিল, তার ফোন বন্ধ ছিল, তার গবেষণার সব নোট গায়েব হয়ে গিয়েছিল। শুধু একটা জিনিস ছিল তার ডেস্কের উপরে, একটা পুরনো ছবি। ছবিটিতে ছিল 1985 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রদের একদল সম্পূর্ণ লাশের উপর পরীক্ষা চালিয়েছিল। ছবির পেছনে একটা ছোট্ট নোট পেল। সেখানে লেখা, ওরা ফিরে আসছে, এখন আমিও চলে গেলাম। আজও ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্চুয়ারির কাছে গেলে মাঝরাতে কেউ কেউ ফিসফিসানি শুনতে পান। কেউ কেউ দেখেন দরজা নিজে থেকেই খুলছে, আবার কেউ কেউ হাসপাতালের করিডোরে হঠাৎ শীতল বাতাস অনুভব করেন। আর কেউ কেউ মাঝরাতে স্বপ্ন দেখে সেখানে ডাক্তার মইনুল দাঁড়িয়ে আসছে। পুলিশ কেস বন্ধ করে দিল, কারণ তদন্তের কোনো শেষ খুঁজে পাওয়া গেল না। হায়দারও তার চাকরি ছেড়ে চলে গেল। কিন্তু একদিন সে গভীর রাতে হাসপাতালে এসে শুধু একবার মর্চুরির দিকে তাকিয়ে থাকলো। ওখানে দাঁড়িয়ে ছিল একটা মানুষ, কিন্তু সে লোকটা কে? সে কি সত্যি কেউ ছিল, নাকি কেবল এক ছায়া? হায়দার জানত না, কিন্তু শেষে সে শুনতে পেল একটা ফিসফিসানি, আমি চলে গেছি, আমি মরে যাইনি। শেষ কথা, কিছু বিষয় থাকে মেডিকেল গবেষণার ব্যাপারে যেগুলো আমাদের বাস্তবতার সাথে মিলে যায়। যেমন ইয়েল ইউনিভার্সিটি 2019 সালে অর্থাৎ বিজ্ঞানীরা মোটামুটি মৃত কোষ নিয়ে যে পুনরুজ্জীবিত করার যে ব্যাপারটা সেটা চেষ্টা করেছিলেন, যেটা হচ্ছে ব্রেন এক্সপেরিমেন্ট নামে পরিচিত। তো সেখানে তারা কিছু ইঁদুরের ব্যাপারটাকে নিয়ে তারা জিনিসটাকে দিয়েছিল, যেখানে তারা পোস্টমর্টেম রিফ্লেক্স বা মৃত্যুর পর কিছু কোষের যে অদ্ভুত প্রতিক্রিয়া ঘটতে পারে সেরকমটা পরীক্ষা নিরীক্ষায় জানা গিয়েছিল। এছাড়াও কিছু পুরনো মেডিকেল যে নথিগুলো সেগুলোতেও লেখা থাকে, যেমন আমরা পাই যে মধ্যযুগে ডাক্তাররা মৃতদেহে
নির্দিষ্ট কিছু রাসায়নিক প্রয়োগ করলে সেখানে নাড়াচাড়ার ব্যাপারটা সেটা চলে আসতো। কিন্তু বাস্তবিক পক্ষে পৃথিবীতে অনেক হাসপাতালে অদ্ভুত ঘটনা ঘটে, যা আসলে ব্যাখ্যা করা যায় না। কিন্তু শেষ সত্যি কি সব কিছু আমরা জানতে পারি? হয়তো কেউ জানে, কেউ জানে না। তবে শুধু এটুকু জানা যায় যে মৃতরা সবসময় মরে না, কিছু কিছু আত্মা থেকে যায়।